আমরা যেমন নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি আমরা ভিন্ন ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। আমরা মাজারে যাই, আমাদের মহিলারা যখন মসজিদের পাশ দিয়ে যায় তখন তারা শ্রদ্ধায় মাথায় ঘোমটা দেয়। এটি আমাদের চিরায়ত প্রথা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত যে কোনো আন্দোলন সংগ্রামে সংখ্যালঘুদের পাশে দাঁড়ান এবং এ নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের বিরুদ্ধাচারণ করতেও কখনো পিছপা হন না, শুধুমাত্র সংখ্যালঘুদের স্বার্থেই। আমরা সেই বিষয়গুলো নিয়েও আজকে কথা বলবো। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কতটা সফল বলে আপনি মনে করেন? ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই তিনি বাংলাদেশ সফর করার দিনই দৈনিক সংবাদে একটা বিজ্ঞাপন বেরোলো, তাতে প্রায় 25-30 জন বিশিষ্ট সংখ্যালঘু নাগরিক তারা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা কেমন আছে সেটা তুলে ধরেছে। এর আগে কিন্তু কোনো পত্রিকায়, অন্য পত্রিকায় কিন্তু সংখ্যালঘুদের কোনো খবর ছাপা হতো না, তাও যেটা ছাপা হলো সংবাদে এটা কিন্তু বিজ্ঞাপন। কথাটা খেয়াল করেন। পরিস্থিতি ছিল এরকম যে কোনো হিন্দু ভাবতে পারছে না বা সংখ্যালঘু ভাবতে পারছে না এই দেশে সে আর থাকতে পারবে, কারণ সবাইকে নানানভাবে ওই যে পাকিস্তানি পলিসি এথনিক ক্লিনজিং প্রসেস, এটা তো শুরু হয়ে গেল। এক ভদ্রলোক আরেক ভদ্রলোক, সেই হিন্দুর সাথে হিন্দু হোক, হিন্দুর সাথে বৌদ্ধের হোক, আলাপ করে জিজ্ঞেস করতো দাদা যাচ্ছেন কবে। এমন একটি পরিস্থিতিতে এক সময় আমি যখন কোর্টে গেলাম, আমি নিজেই দেখলাম কোর্ট বিল্ডিং এর 3 তলায়, পুরনো কোর্ট বিল্ডিং, তখন সেখানে একটা এনিমি প্রপার্টি সেল ছিল, ওটা আমি জানতাম না। তখন দেখি এক বুড়ো লোক, বয়স তার 75 থেকে 80 বছর হবে, এক লোকের পা জড়িয়ে ধরছে, লোকটি তাকে ক্রমাগত লাথি মারছে, আর একজন ভদ্রমহিলা বয়স 70 সে ওই বুড়ো লোকটাকে জড়িয়ে ধরছে। এই দৃশ্য দেখার পরে আমি কিন্তু চেয়ে চেয়ে দেখছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে কি ঘটনা কেন। তখন আমি ওখানে দাঁড়ানো কয়েকজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কি হলো? তখন আমাকে বলা হলো এদের জমিগুলো, এই ভদ্রলোক এবং ভদ্রমহিলা তাদের কোনো ছেলে সন্তান নাই, তাদের কোনো সন্তানই নাই, পুত্রও নাই, কন্যাও নাই। তাদের যে বাড়িটি, এটা সম্ভবত বোয়ালখালীর কোনো জায়গায় ছিল, তাদের যে বাড়িটি, এর আগের দিন এই লোকটা, সে হচ্ছে তহসিলদার, সে গিয়ে এদেরকে বের করে দিয়ে টাকা নিয়ে আরেকজনকে ঢুকিয়ে দিয়েছে। এরা উচ্ছেদ হয়ে গেছে এখন। কারণ এদের একটা আকুতি দেখছিলাম, বাবা 10,000 টাকা নিয়েছিস, আমি তোকে 20,000 টাকা দেব, আমার জমিটা আমাকে ফিরিয়ে দে। এই দৃশ্যটা আমার কিন্তু ভীষণভাবে, আমি মানসিকভাবে আঘাত পেয়েছি। আর এরপরে তো আমি দেখতে থাকলাম ইত্যাদি। আমি ন্যাশনাল আওয়ামী পার্টির দপ্তর সম্পাদক ছিলাম। আমার উপর যখন দায়িত্ব পড়ত দাবিগুলো লেখার জন্য, আমি সব দাবির সাথে একটা দাবিও লিখতাম, শত্রু বা অর্পিত সম্পত্তি আইন বাতিল করো। দেখলাম যে মিটিংয়ে সব প্রস্তাবই পরে এটা ছাড়া। একবার অধ্যাপক মুজাফফর রহমান লালদিঘির ময়দানে জনসভায় গেলেন, আমিও কিন্তু আবার ওই দাবির প্রস্তাবগুলো আমি যেহেতু অফিস থেকে রেডি করলাম, আমিও কিন্তু মাঠে দাঁড়িয়ে শুনলাম যে এখন পরে কিনা দেখি, পরে নেই। এক পর্যায়ে আমার এক বন্ধু মোহাম্মদ মুসা এখনো জীবিত, বাড়ি চন্দনাইশ, সে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ছিল, সম্ভবত দক্ষিণ জেলার। সে আমার এক বুজুম ফ্রেন্ড, আমরা এখনো ভাই ভাইয়ের মতো, আমরা হরিহর আত্মা। সে আমাকে ডেকে নিয়ে বলল যে দীর্ঘকাল প্রগতিশীল রাজনীতি করার পরে তুই এই প্রতিক্রিয়াশীল দাবিটা বা স্লোগানটা দিচ্ছিস কেন?
আমি বললাম, আমি তখন বুঝতে পারলাম যে এটা মুসার কথা নয়, মুসাকে দিয়ে বলানো হচ্ছে টু ডিবার মি। আমি তখন মুসাকে বললাম, জল যার জলা তার, এটা যদি প্রতিক্রিয়াশীল স্লোগান না হয়, লাঙল যার জমি তার, এটা যদি প্রতিক্রিয়াশীল স্লোগান না হয়, আমি যদি দাবিটাকে এভাবে দেখি, আমার জমি আমার ভাই, আমার জমিতে থাকতে চাই, তুই আমাকে বল, এটা কোন দিক থেকে প্রতিক্রিয়াশীল স্লোগান হবে? কমিউনিস্ট পার্টির সেক্রেটারি যখন আমাকে এই কথাটা বলছে, তখন যদি এরাও যদি বিষয়টাকে উপলব্ধি করতে না পারে, তাহলে এই রাজনৈতিক দল করা তো আমার জন্য অর্থহীন। আরেকটি ব্যাপার কাজ করেছে, 1979 সালের নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি, তখনও বিএনপি হয় নাই, সম্ভবত জাগদল না কি একটা নাম দিয়ে ইলেকশন করলো। সব রাজনৈতিক দল ডানপন্থী একসাথে হলো, আর এরা কিন্তু ভাগ ভাগ হয়ে গেল, প্রগতিশীল শক্তিগুলো ঐক্যবদ্ধতার চাইতে। আমি আওয়ামী লীগ অফিস ছিল তখন লালদিঘির ময়দান, ওখানে সম্ভবত সারেজোর সাহেবের ওখানে, 2:30টার দিকে আমি যখন গেলাম, তখন দেখি সেখানকার বন্ধুরা সবাই হিন্দুদের মা বোনদের গালিগালাজ করছে। তখন আমি বুঝতে পারলাম ওই ক্যাম্পে গিয়ে আওয়ামী লীগ পরাজিত হচ্ছে এবং দায় দায়িত্বটা হিন্দুদের উপরে পড়ছে। আবার সেখান থেকে ঘুরে ন্যাপের অফিসে গেলাম, তখন ন্যাপের অফিসটা ছিল কেসিদে রোডে। সেখানে গিয়ে শুনলাম, আমি উপরে দাঁড়িয়ে আছি, আমার সাথে ছিলেন ন্যাপ নেতা MM শহীদুল্লাহ সাহেব। হঠাৎ করে দেখি আমারই বন্ধু, আমি যখন যে কমিটির ছাত্র ইউনিয়নের যে কমিটির জেলা কমিটির আমি সহসভাপতি, সে কমিটির সাধারণ সম্পাদক ছিল মুসা, আর সে কমিটির যে সভাপতি, আমি তার নাম বলছি না, সে বেঁচে আছে। দেখি যে একই ধারায় হিন্দুদের গালিগালাজ করতে করতে অকথ্য ভাষায় সে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে। আমি কিন্তু তাকে ধরে ফেলেছিলাম রাগে এবং আবেগে। তাহলে আমি কি দেখলাম, যে আমার ভোটের জন্য, কেবল ভোটের জন্য রাজনৈতিক দলের কাছে হিন্দুরা হচ্ছে, হিন্দুর ভোট এটাই হচ্ছে মূলাধার, তার স্বার্থ রক্ষার প্রশ্নে তারা কেউ নাই। সেই সময় আমার কাছে মনে হয়েছে, আমি ধীর চিত্তভাবে বুঝলাম যে সংখ্যালঘুদের স্বার্থ এবং অধিকার আদায়ের জন্য সংখ্যালঘুদেরই দাঁড়াতে হবে। এনিমি প্রপার্টি আইনের কথা তো বললাম, শুরু করলাম। এরপরে ধীরে ধীরে গোটা বাংলাদেশে আমরা একটা গ্রুপ হয়ে গেলাম। যখনই ঐক্য পরিষদ, যখন রাষ্ট্র ধর্মের বিধানটা দিল, সাথে সাথে আমরা প্রথম দিকে দেবেশ বাবুর নেতৃত্বে আমরা ঐক্য পরিষদ গঠন করলাম। 1 বছরের মাথায় জেনারেল দত্ত, যিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, তাকে অন্যতম সভাপতি করে, মূল সভাপতি করে আন্দোলনটা এগিয়ে গেল। আপনার প্রশ্ন, সফল কি ব্যর্থ? আজকে বাংলাদেশের অভ্যন্তরে শুধু ঐক্য পরিষদ, গোটা বাংলাদেশের জেলা বা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নেই, আজ কিন্তু পৃথিবীর দেশে দেশে যেখানে রাজনৈতিক দলগুলোর কমিটি আছে, সেখানেও কিন্তু ঐক্য পরিষদ আছে। আজকের রাজনৈতিক দলগুলো তারা যেমন সরওয়ার্দী উদ্যানে জনসভা করতে পারে, আমরাও কিন্তু সরওয়ার্দী উদ্যানে দুটো জনসভা করেছি। আমরাও কিন্তু, আপনি লক্ষ্য করবেন, গত 7 নভেম্বর আমরা গোটা বাংলাদেশে ডাক দিয়েছিলাম গণ অবস্থান। চট্টগ্রামের গণ অবস্থানে 1000-200 লোক হয়েছিল। এমন কোনো জায়গা ছিল না যেখানে 1005-এর নিচের লোক ছিল। তাহলে তার অর্থটা কি দাঁড়াচ্ছে? তার অর্থটা দাঁড়াচ্ছে, আজকে এই যে জনগণের সম্পৃক্ততা, সংখ্যালঘু জনগণকে ঐক্যবদ্ধ করা, মুক্তিযুদ্ধের চেতনায় তাদেরকে উদ্ভাসিত করে একটা জায়গায় দাঁড়ানো, এবং নিজের দেশে সমর্যাদায় থাকার জন্যে তার যে প্রত্যয়গুলো ব্যক্ত করছে, সেখানেই আমি মনে করি আমরা সফলতার আরো দিক আছে। একসময় আমরা স্লোগান দিয়েছি, এনিমি প্রপার্টি আইন বাতিল করো। আজকে তো স্লোগান হচ্ছে, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন করো। এই যে অগ্রগতিটা, একসময় নিবন্ধন আইনে বৈষম্য ছিল যে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাড়া যারা আমাদের ধর্মীয় সংখ্যাগুরু জনগণ, তারা যদি যে কোনো জায়গায় হেবা মানে দান 100 টাকা কোর্ট ফি দিলে চলতো, যেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য প্রযোজ্য ছিল না। এই জায়গায় তো আজকে এই বৈষম্যটির অবসান ঘটেছে। আজকে রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতার কারণে আমাদের যে নিয়োগ পদোন্নতিগুলো হতো না, আজকে যখন রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা থেকে সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন আমরা দৃশ্যমানভাবে নানান গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ পদোন্নতিতে আমরা সংখ্যালঘুদের পদায়ন দেখছি। আমরা এক সময় পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের দাবি তুলেছিলাম, পার্বত্য শান্তি চুক্তি হয়েছে। আমরা এগুলোকে অগ্রগতি বলেই মনে করি। তবে যদি প্রশ্ন করেন অগ্রগতি কত দূর, মাননীয় প্রধানমন্ত্রী স্বার্থবান্ধ, তিনি উপর থেকে পানি ঢালেন, তলানিতে তো পানি পড়ে না, মাঝখানে আটকে যায়। আজকেও বলতে চাই, আপনার 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি হয়েছে, আজও বলতে হচ্ছে বাস্তবায়ন চাই। 2001 সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন হলো, 2011 থেকে 2013-তে আপনার সংশোধন হলো, আজকে 2020 সাল যায়, কোথাও কিছু পাচ্ছি না। এই যে শাহাবুদ্দিন কমিশন 2001 থেকে 2006 সাল, রাজনৈতিক দলগুলো বলে, সরকারও বলে, বিএনপি জামাত যা করেছে এটা মানবতা বিরোধী অপরাধ। কিন্তু বিএনপি জামাত যে করেছে, আইনগতভাবে তারা যদি বলে, তারা তো বলছে আমরা করি নাই, তারাই এখন বলছে যে নারী ধর্ষণের বিচার চাই, ফল না চাই, তস না চাই। আমরা 2008 সালের পরে হাইকোর্ট একটা মামলা হয়েছে, হাইকোর্টের রিটের নির্দেশনার আলোকে শাহাবুদ্দিন কমিশন গঠিত হলো। শাহাবুদ্দিন কমিশনের কাছে 15,000 তথ্যপত্র দেওয়া হলো, আমরা দিই নাই। শুধু জনাব শাহরিয়ার কবিরের নেতৃত্বাধীন ঘাতক দালাল নির্মূল কমিটি, সুলতানা কামালের নেতৃত্বে আইন ও সালিশ কেন্দ্র, রোকিয়া কবিরের নেতৃত্বে নারী প্রগতি সংঘ, আমরা তো আছি। 15,000 ঘটনার তথ্যপত্র দেওয়া হলো। এর মধ্যে 5,000 ঘটনার তথ্যপত্র দিয়ে 2000 শেষের দিকে শাহাবুদ্দিন কমিশন সুপারিশ এবং রিপোর্ট দিলাম, সেখানে পরিষ্কারভাবে বলা আছে হু ডিড হোয়াট। আমরা কিন্তু রিপোর্ট দেওয়ার পরে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন, এর পরবর্তী ছিলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব। যখনই তাদের কাছে গেছি, তারা পরিষ্কার করে বলেছে সময়ের ব্যাপার মাত্র। এই কিছুদিনের মধ্যে শাহাবুদ্দিন কমিশনের সুপারিশটি বাস্তবায়িত হচ্ছে। আজকের দিনে বলতে চাই, 2020 সাল, 9 বছর গেছে, শাহাবুদ্দিন কমিশন রিপোর্টের কোনো সুপারিশ আজও পর্যন্ত বাস্তবায়িত হলো না। তাহলে এই যে এটার মধ্যে আজকে যদি বাস্তবায়িত হতো এবং যে সুপারিশগুলো দেওয়া হয়েছিল তার আওতায়, তাইলে এই যে সংখ্যালঘুদের ক্ষেত্রে যে দায়মুক্তি সংস্কৃতিটি অব্যাহতভাবে আছে, এটা কিন্তু রোধ করা সম্ভব হতো, চেক অ্যান্ড ব্যালেন্সে আনা সম্ভব হতো। কারণ পারপিট্রেটরসরা ভাবছে আমি যাই করি এ রাষ্ট্রে আমার কোনো বিচার হবে না। আজকেও তো তাই, ফেসবুক আইডি হ্যাক করে সংখ্যালঘুদের পোস্টিং দিয়ে করছে। আওয়ামী লীগ সরকার যারা অনেকটা সংখ্যালঘু বান্ধব বলে একটা প্রচার আছে, এই সময় এই ধরনের সংখ্যালঘু আমরা আসলে প্রচার না, শেখ হাসিনা সংখ্যালঘু স্বার্থ বান্ধব। সরকারের অবস্থান কতটুকু আমি এখানে যাচ্ছি না। আগেও বলেছি, উপর থেকে পানি দেন, নিচের দিকে পানি আসে না। তবে 2008 সালের পরে এই সরকার আসার পর আমরা ভেবেছিলাম অতীতের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। অতীতের ঘটনার জন্য 3 ধরনের সাম্প্রদায়িকতা দায়ী পাকিস্তান আমল থেকে: রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা, রাজনৈতিক সাম্প্রদায়িকতা আর সামাজিক সাম্প্রদায়িকতা। আমরা এই 3-এর আগ্রাসের শিকার ছিলাম। এই গভর্নমেন্ট আসার পরে রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা ক্রমশই পেছন দিকে চলে যাচ্ছে, যে কারণে আগেই বলেছি নিয়োগ পদোন্নতি বা কিছু ইতিবাচক পদক্ষেপ আমরা কাগজে কলমে লক্ষ্য করছি। কিন্তু রাজনৈতিক সাম্প্রদায়িকতা এবং সামাজিক সাম্প্রদায়িকতা আগের চাইতে বেড়েছে। এখানে লক্ষ্য করবেন, 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করলেন যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে। এর আগে কখনো শুনি নাই
সংখ্যালঘুরা কোনো ধর্মের অবমাননা করেছে? বিএনপি জামাতের আমলে একবার স্লোগান উঠেছিল, তারা ব্লাসফেমি আইন চাই, শরিয়া আইন চাই, যেটা হয়নি। 2010 সালের এই ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম ধর্ম অবমাননার স্লোগান তুলে সংখ্যালঘুদের কিছু স্কুল শিক্ষককে টার্গেট করে প্রথম দিকে হামলা চালানো হলো। এটা স্কুল শিক্ষক থেকে, এটা গোপালগঞ্জ থেকে, পরবর্তী পর্যায়ে আসলো ধানমন্ডি বয়েজ স্কুলের স্ট্যান্ডার্ড মাস্টার ক্ষেত্রে। অন্যরা মার খেয়ে কোথায় পালিয়ে গেল আমরা আর খোঁজ পাইলাম না, ধানমন্ডি বয়েজ স্কুলেরটা খবর পাইলাম। আমরা তখন ভাবতে থাকলাম আসলে এটার উৎস কি। এই ভদ্রলোক পালিয়েছিল, তার সাথে দেখা করলাম, সে বলল যে কেন হচ্ছে আমি নিজেও জানি না। পরে সে আমাদের ঘটনার কথা বলল। ঘটনা কি? ওখানকার স্কুলে সে হেডমাস্টার হিসেবে জয়েন করেছিল 6 মাস আগে। ঘটনার স্কুলের প্রধান শিক্ষক তার উপর দায়িত্ব দিল রুটিন করতে। উনি এমনভাবে রুটিন করলেন যে রুটিনের মধ্যে অনেক স্কুলের শিক্ষক তার গৃহশিক্ষকতা চলছে না, থাকছে না। উনি বললেন যে একটা কমিশন আমি শুনেছিলাম, এর বাইরে আমি কোনো ধর্মের অবমাননা করেছি, যাই কিছু হয়েছে এগুলো তো আসলে সত্য না। পরে এগুলোর উপর একটা এনএসআই রিপোর্ট হয়েছিল, নানান এজেন্সি রিপোর্ট করেছে। এজেন্সি রিপোর্টের মধ্যে দেখা গেল একটা রিপোর্ট আমাদের হাতে এলো। হাতে আসার পরে সেখানে দেখলাম ও যে কথাগুলো বলেছিল এটার মধ্যে সে একই কথাই লেখা আছে। আবার কারা কারা দায়ী সেগুলোও লেখা আছে। এর মধ্যে 3-4 জন দে আর কানেক্টেড উইথ জামাত, 3 জন দে আর দি সাপোর্টার্স অফ আওয়ামী লীগ। আমরা তখন গিয়েছিলাম সারা খাতুনের কাছে। আমরা বলেছিলাম যে এই যে আপনার তদন্ত রিপোর্ট যেগুলো যাচ্ছে এগুলোর ব্যাপারে আপনারা একটু অ্যাকশনে যান। কথা বলেছি ঠিক, কিন্তু কোনো অ্যাকশন সেদিন দেখি না। এও বলেছিলাম আমরা ঘর পোড়া গরু, সিঁদুর মেঘ দেখলেই আমাদের ভয়। ওনার কাছেও গেলাম, মহিউদ্দিন খান আলমগীর সাহেবের কাছেও গেলাম, আসাদুজ্জামান খান কামাল সাহেব আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, ভদ্রলোক, সজ্জন, তার কাছেও তো অনেকবার গেলাম, তুলে ধরেছি। কিন্তু আমরা দেখলাম মাঠের ঘটনা যা এখনো সেটা চলছে। ইভেন আমরা এও দেখিয়েছি কিভাবে ফেসবুক হ্যাক করতে হবে, হ্যাক করে কি কি লিখতে হবে, এগুলো ডাইরেকশন, এই ডাইরেকশনগুলো সংগ্রহ করেও কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। লক্ষ্য করার বিষয়, হ্যাকাররা যারা হ্যাক করছে তারা কিন্তু আবার ওই যে সংখ্যালঘু পল্লীতে হামলা চালাচ্ছে। আবার দেখা যাচ্ছে যার নামে হ্যাক করাও দিল তাকে অ্যারেস্ট করছে, তাকে কারাগারে পাঠানো হচ্ছে, তার 7 বছরের জেলে হচ্ছে। আবার অন্যদিকে যারা হ্যাক করে অপরাধটা করলো তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই রিসেন্টলিও যে ঘটনা ঘটলো আপনার দিনাজপুরের পার্বতীপুর এবং কুমিল্লার যে মুরাদনগর, সেম পিকচার। আমাদের কয়েকজন ছাত্রছাত্রী ইতিমধ্যে তাদেরকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একজন ইউনিভার্সিটির শিক্ষক কুশল চক্রবর্তী, সে সংস্কৃতের টিচার চিনা ইউনিভার্সিটি, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হত্যার হুমকিতে যিনি দিচ্ছেন তিনি বলছেন 2025 সালের মধ্যে নাকি বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে পড়বে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, দ্বিতীয় পাকিস্তান। আর আরেকটি কথা বলছে তাদের 10,000 নাকি মুজাহিদ প্রস্তুত, শুধু আমিরের নির্দেশনার অপেক্ষায় আছে। এখনো তার উপরে শত শত হুমকি তাকে দেওয়া হচ্ছে। সে জিডি করেছে, সে জানে না এই জেনারেল ডায়েরি থানায় তার ইম্প্যাক্ট কি, সে জানে না, আজও জানে না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সংখ্যালঘুরা ভালো নেই? অবশ্যই সংখ্যালঘুরা যদি ভালো থাকতো, গত 7ই নভেম্বরের গণ অবস্থানে হাজার হাজার লোকের অংশগ্রহণ হয় কি করে? হাজার হাজার লোক তো তারা ওখানে উপস্থিত থেকে তারা সরকার, দেশবাসী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এটুকু বোঝানোর চেষ্টা করেছে আমাদের দিকে তাকান, আমরা ভালো নাই। যদি ভালো থাকতো তাহলে এইভাবে তো তারা মাঠে নামতো না। কেন আমাকে বলতে হবে?
যে আমরা প্রয়োজন হলে আমাদের অস্তিত্বের জন্য আমরা কঠিন কঠোর কর্মসূচিতে বাধ্য থাকব, প্রয়োজনে পদযাত্রা করে লং মার্চ করব। কেন বলতে হবে? কিন্তু আপনি তো বললেন যে সরকার আমলে প্রয়োজনের ভালো ভালো জায়গায় সংখ্যালঘুরা আছে এবং অনেকেই অভিযোগ করে দেখেন যে অন্যায্য অনেক সুবিধাও তারা পাচ্ছে। এই বিষয়ে আমি আবারও বলি, সরকারের একজন উপদেষ্টাই, নাম আমি বলবো না, এটা হচ্ছে সরকার গঠনের পরের 1 বছরের মাথায় তিনি আমাকে দুঃখ করে বললেন, নিয়োগগুলো তখন শুরু হয়ে গেছে, তিনি আমাকে দুঃখ করে বললেন, অন্যজনে কি বলবে, আমার দলের লোকরাই তো বলে সচিবালয় শাঁখারিপট্টি হয়ে গেছে। বাস্তবতাটা কি? পাকিস্তান আমলে এই দৃশ্যমানভাবে এগুলো দেখে নাই, কারণ তখন নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে প্রশ্ন থাকতো আপনার ধর্মটা কি, এটাই ছিল বিবেচ্য। 75-এ বঙ্গবন্ধুকে খুন করার পরে দীর্ঘকাল 2008 সালের আগ পর্যন্ত সেখানেও তো প্রশ্ন ছিল হোয়াট রিলিজিয়ন ইউ বিলং। আমি শুনেছি যে পরীক্ষায় পাশ করেছে, লিখিত পরীক্ষায় যখন তার ভাইভাতে গেল তাকে বলছে আপনি ভারতের জাতীয় সঙ্গীত গান। এইভাবে অপমান অপদস্থ করা হয়েছে। আজকে যখন রাষ্ট্র সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন মেধাও যোগ্যতাকে বিবেচনা করে নিয়োগ পদোন্নতি দেওয়া হচ্ছে, তখন দৃশ্যমানভাবে কিছু দেখা যাচ্ছে যেটা অতীতে দেখা যায় নাই। যখন এটা দেখা যাচ্ছে তখন কিন্তু ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যম একটা প্রচারণা চলছে, ভারত থেকে 2 লক্ষ হিন্দু তারা বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশ সরকার তাদেরকে নাগরিকত্ব দিয়েছে, ইন্ডিয়ান হাই কমিশনারের তত্ত্বাবধানে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার তাদের এই যে নিয়োগ পদোন্নতি ফ্রম প্রাইম মিনিস্টার্স অফিস টু প্রশাসন যে জায়গায় করছে, এর মধ্য দিয়ে যোগ্য লোকদের সরিয়ে দিয়ে ওএসডি করে দেশপ্রেমিকদের, দিওয়ার দেশপ্রেমিকদের সরিয়ে দিয়ে আজকে এরকম করা হচ্ছে। অর্থাৎ এই প্রচারণার মূল উদ্দেশ্য দুটা। এক উদ্দেশ্য হলো সরকার যাতে তার এই ইতিবাচক ভূমিকাটি অব্যাহত রাখতে না পারে তার জন্য একটি চাপ দেওয়া, কারণ এটার জন্য আবার শেখ হাসিনাকে পরিণতি বরণ করার জন্য হুমকি দেওয়া হচ্ছে, একদিকে না দেওয়া, অন্যদিকে হিন্দু, ভারত, আওয়ামী লীগ, পাকিস্তানি আমলের মতো এই জজবা তুলে সাম্প্রদায়িকতাকে তৃণমূলে নিয়ে যাওয়া, আরেকদিকে হচ্ছে যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে ডিমোরালাইজ করে দেওয়া। একজন যদি আমি ধরেও নি ডিআইজি হয়েছে বা অন্য জায়গায় কিছু হয়েছে, সে তো আর কাজের ক্ষেত্রে তার সরকারি দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার কাছে তখন প্রশ্ন দাঁড়াবে আমি তো হিন্দু, আমি এই কাজটা করব কিনা। তাহলে তাই যদি দাঁড়ায় তাহলে সরকারি প্রশাসনের কি হবে? আমি আবারও বলতে চাই, সব ছাত্র যুক্ত আছে একটি ডিপ রুটেড কনস্পিরেসি। এই কনস্পিরেসি সংখ্যালঘুদের একটা উপলক্ষ করেছে। এই কনস্পিরেসি হচ্ছে দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, আর উপমহাদেশের রাজনৈতিক সামগ্রিক পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার জন্য, যেটা আমরা চাই না। আপনাদের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ অনেকে করে থাকেন যে ভারতের সঙ্গে আপনাদের একটা গোপন আঘাত আছে বা যোগাযোগটা আপনারা মেনটেন করে চলেন। আমি আবার বলি, এরকম অপবাদ যারা করে, পাকিস্তান আমলে আমরা দেখেছি সরওয়ার্দী সাহেবকে ওরা ভারতের এজেন্ট বলতো, মৌলানা ভাসানীকে ভারতের এজেন্ট বলতো। শুধু ভারতের এজেন্ট বলে নাই, ভারতের এজেন্ট এই কথাটি বলে শেরবাংলা ফজলুল হক যাতে পাকিস্তানে আসতে না পারে তার ব্যবস্থা হয়েছিল। আর বঙ্গবন্ধু তিনি তো মৃত্যু পর্যন্ত ভারতের দালাল পরিচয় নিয়েই গেলেন। অতএব আপনি যদি গণতন্ত্র চান, আপনি যদি প্রগতিশীল চান, সব মানুষকে নিয়ে যদি আপনি একটি রাষ্ট্র পজিটিভলি একটি চান, তাহলে আপনি হবেন ভারতের দালাল। আর এর বিরুদ্ধে যদি চান তাহলে আপনি হবেন কিন্তু পাকিস্তানের দালাল। এরা পাকিস্তানের দালাল। আরেকটি কথা আপনি লক্ষ্য করবেন, যখন নেপালে রাষ্ট্রধর্ম উইথড্র হয়ে গেল,
বা রাষ্ট্রধর্ম বিলোপ করে দিয়ে নতুন সংবিধান হলো, তখন আমরা লক্ষ্য করলাম আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি থেকে জামাত একসাথে বিবৃতি দিয়ে বলল বাংলাদেশ নেপালে গণতন্ত্র ফিরে এসেছে, রাজতন্ত্র উৎখাত হয়েছে, গণতন্ত্র ফিরে এসছে। মূল কারণ কি? নেপাল হিন্দু রাষ্ট্র থেকে বেরিয়ে এসছে। কথাটা খেয়াল করেন। কিন্তু আজকে যখন সুদানের রাষ্ট্রধর্ম বিলোপ হয়েছে তখন কিন্তু শব্দ নাই, তখন শব্দ নাই। আর আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা সংবিধানের মৌল আদলে আমরা ৭২-এর সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা চাই। কারণ এই ৭২-এর সংবিধানের যে নীতিগুলো ছিল, আদর্শগুলো ছিল, শুধু যদি এগুলো থাকতো, এবং আমরা এও বলেছি সাংঘর্ষিক যে ধারাগুলো আছে আমরা এগুলোর বিলোপ চাই। অতএব আমরা যারা একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাই, আমাদেরকে ভারতের দালাল না বলে যারা পাকিস্তানি ধারাটা চায় তাদেরকে কি ভারতের দালাল বলবে? আর আমি একটি কথা আপনাদের বলতে চাই, আমরা রাজনীতি করি না, রাজনৈতিক দলও নয়। আমি জানি না রাজনৈতিক দলগুলো এরকম কোনো দালালি করে কিনা কারো, তবে আমরা বলতে চাই আমরা দালাল, অবশ্যই দালাল। কার দালাল? আমরা আমাদের জন্মভূমির দালাল। অনেকের কাছে দেশ হচ্ছে তালতো বোন, ঠাট্টা করা যায়। আমাদের কাছে দেশ তালতো বোন নয়, আমাদের কাছে দেশ হচ্ছে জননী। আমরা এটাতে শুধু আমরা বলি তা না, এটাতে আমরা বিশ্বাস করি। যদি আপনি প্রশ্ন করতে পারেন বিশ্বাস করলে আপনারা দেশ ত্যাগ করেন কেন? আরে দেশ ত্যাগ আমরা করি না, দেশ ত্যাগে আমাদের বাধ্য করা হয়। এখনো কি সংখ্যালঘুরা দেশ ছাড়ছেন? আপনাদের কাছে কি তথ্য? আমি আবারও বলি, দেশ ত্যাগ করলেও কিন্তু এখন সংখ্যালঘুদেরও আর কোনো জায়গা নাই। অলরেডি ভারত সরকার বলে দিয়েছে 2014 সাল পর্যন্ত যারা গেছে এনাফ ইজ এনাফ। এরপরে যারা যাবে তাহলে তারা নাগরিকত্ব পাবে না। তাহলে তারা কি হবে? স্ট্যাটাস কি? স্ট্যাটাস হচ্ছে রিফিউজি। আমরা এই রিফিউজ স্ট্যাটাসের পলিটিক্স 1971 দেখেছি। রিফিউজি স্ট্যাটাস পেলে পরে তার পলিটিক্সটা কি দাঁড়ায় আমরা কিন্তু এটা 71 দেখেছি। আমরা চাই না বাংলাদেশ থেকে কোনো রিফিউজি আর ভারতের মাটিতে যাক বা থাকুক, বা কোনো দেশ এই রিফিউজি পলিটিক্স করে আমার দেশের বিরুদ্ধে যাতে কোনো অবস্থান গ্রহণ করতে না পারে। নরেন্দ্র মোদীর এই যে নাগরিকত্ব আইন ও নাগরিক পঞ্জি, এটা কি আসলে বাংলাদেশের সংখ্যালঘুর অবস্থান দুর্বল করছে? আমি মোটেও মনে করি না। প্রথম কথা হচ্ছে নাগরিক পঞ্জির মধ্যে যে আপনার যে হিন্দু মুসলমান যে ভাগটা করেছে, আমি মনে করি যে আমরা যে কোনো রকম বৈষম্যের বিরোধী। এটা হলো সোফার নাগরিক পঞ্জি ইজ কনসার্ন। নাগরিকত্ব আইন যেটি করেছে সোফার হিন্দুস, বুদ্ধিস্ট অ্যান্ড খ্রিস্টিয়ানস, সেখানেও আমরা মনে করি যদি এটা না করতো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য, ওখানে যদি আপনার যদি হলটা না করতো এরপরে আর দেওয়া যাবে না, তাইলে ওই যারা এখান থেকে সংখ্যালঘুদের দেশ ত্যাগ করে বাধ্য করে তারা অনেক বেশি উৎসাহিত হতো এবং তারা ভাবতো দেশ ছেড়ে চলে যা। কারণ তাদের লক্ষ্য একটাই, ওই যে বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করে আমার মুক্তিযুদ্ধের চেতনাহীন বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করা তাদের জন্য লাভ হতো। আমরা এই জন্যই মনে করি ভারতের নাগরিকত্ব আইন, তার সাথে ভারতের একটা দৃষ্টিভঙ্গি আছে। আমাদের দৃষ্টিভঙ্গি হল ভারতে যে আর কোনো লোক যেতে পারবে না, এটা আমাদের জন্য ইতিবাচক। ইতিবাচক কেন? তাহলে আমরা ক্রমাগত সংখ্যাহীন হতে পারবো না। আমরা যদি দেশে থাকি, এদেশের গণতন্ত্র, এদেশের সমৃদ্ধি, এদেশের অগ্রযাত্রাতে সংখ্যালঘুরা সংখ্যাগুরুর সাথে মিলে একটি মহৎ ভূমিকা পালন করতে পারবে। এই জন্যই আমরা এটা। আর নাগরিকপঞ্জি যে সেই নাগরিকপঞ্জিতে যেটা করা হয়েছে, আমরা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন টু দ্যাট এক্সটেন্ট আমরা এটার সমর্থন করছি না। আচ্ছা, বিএনপি সরকারের আমলে যে সংখ্যালঘু নির্যাতন বা আওয়ামী সরকারের আমলে সংখ্যালঘু, দুটোর মধ্যে কি আপনি কোনো পার্থক্য দেখছেন? অবশ্যই একটা স্টেট কমিউনালিজম। আমি তো আগেই বলেছি, রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা, রাজনৈতিক সাম্প্রদায়িকতা এবং সামাজিক সাম্প্রদায়িকতা বিএনপির আমলে এই কাজটা কাজ করেছে। এই সরকারের আমলে
রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, রাজনৈতিক সাম্প্রদায়িকতা এবং সামাজিক সাম্প্রদায়িকতা যুক্তভাবে কাজ করছে। এই যে রাজনৈতিক সাম্প্রদায়িকতা বললাম, তার মানে কি? তার মানে হইল লুটে এক শ্রেণীর আওয়ামী লীগের আছে, লুটে নির্যাতনে ধর্ষণে ৭১-এর পরাজিত শক্তি আছে, মিলেঝুলে কারবার। এর মধ্যে যারা ৭১-এর পরাজিত শক্তি বা তাদের প্রেতাত্মা, তাদের লক্ষ্যটা হচ্ছে রাজনৈতিক। আর যারা মুজিব কোড গায়ে দিয়ে সরকারি দলের নাম ভাঙিয়ে যারা এইগুলো করছে, তারা হলো বঙ্গবন্ধুর ভাষায় চাটার দল। বঙ্গবন্ধুর ভাষায় চাটার দল। এরা কিন্তু ব্যক্তিগত স্বার্থে আছে। আর সামাজিক সাম্প্রদায়িকতা, যদি একসাথে আপনি যদি সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন, অপপ্রচার করতে পারেন, হিন্দু ধর্ম খারাপ, কিরকম খারাপ বলতে পারেন। ইভেন একজন ভদ্রলোক নাম তার আনিস আলমগীর একসময় প্রগতিশীল কি কথাবার্তা বলতেন, তিনি আবার সরস্বতীকে তিনি বেশ্যার সাথে তুলনা করলেন। আমার কথাটা হলো, আমরা চাই না কারো ধর্মানুভূতিতে কেউ আঘাত করুক। আমরা যেমন নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি আমরা ভিন্ন ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। এখনো আপনি লক্ষ্য করেন, আমরা মাজারে যাই, আমাদের মহিলারা যখন মসজিদের পাশ দিয়ে যায়, তখন তারা শ্রদ্ধায় মাথায় ঘোমটা দেয়। এটি আমাদের চিরায়ত প্রথা। এই প্রথার মধ্যে গণতন্ত্র আছে, এই প্রথার মধ্যে সম্প্রীতির উৎকর্ষতা যা বাড়ে, তার একটি ইঙ্গিত আছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা এদেশে উড়ে এসে জুড়ে বসি নাই। আমাদেরকে উড়ে আসা জুড়ে বসা কাক বলে ভাবাটা ঠিক হবে না। পরিস্থিতি আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। কিন্তু আজকে সংখ্যালঘুদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, এই নির্যাতনগুলো পাকিস্তান আমলে যা হয়েছে এখনো তা হচ্ছে। দুঃখের বিষয়, বঙ্গবন্ধুর কন্যার আমলেও এরা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি, সরকারে আছে মুক্তিযুদ্ধ, তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে চায় সাম্প্রদায়িক শক্তি এবং মৌলবাদ। এখন থেকে যদি সজাগ সচেতন সবাই না হতে পারি, তাহলে পরে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সংখ্যালঘুদের প্রতি আপনার বার্তাটা কি থাকবে? আমার বার্তা একটাই, সে বার্তা হলো নিজের পায়ে দাঁড়ান, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাঁড়ান। যখন বন্ধু দেখা যায় না, কম দেখা যায়, নিজেরাই শক্তিতে রূপান্তরিত হন। যদি আমরা সংখ্যালঘুরা ঐক্যবদ্ধভাবে যদি শক্তিতে রূপান্তরিত হতে পারি, তাহলে ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে যে মানবতার পক্ষে, মানবিকতার পক্ষে, এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার পক্ষে, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পক্ষে সংখ্যাগুরু সম্প্রদায়েরও সেই হাজারো মানুষ একসাথেও তারা শক্তি হিসেবে দাঁড়াবে। এবং সব শক্তি নিয়েই ছিল বলেই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি মুক্তিযুদ্ধ করতে পেরেছে। আজকে আমরা বলতে চাই, সব শক্তি মিলেই আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংহতি, সমৃদ্ধি আমরা রক্ষা করতে চাই, আমরা এগিয়ে নিতে চাই, এবং তাই সম্ভব। এই জন্যই আমি সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলতে চাই, দেশ ছেড়ে পালাবেন না। যে যেখানে আছেন সংঘবদ্ধভাবে দাঁড়ান। আর এটা যদি সত্য হয়, সত্যের পথে দাঁড়ালে পরে, ধর্মের পথে দাঁড়ানো হয়, সত্যের পথে দাঁড়ালে পরে ঈশ্বরের করুণা পাওয়া যায়, সৃষ্টিকর্তার করুণা পাওয়া যায়। তবে বলি, তার মাধ্যমে সবাই মিলে সৃষ্টিকর্তার আশীর্বাদ লাভ করুন।